আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমাদের জ্যামিতি অংশের আজকের আলোচনার টপিক হচ্ছে মূলত কোণ অর্থাৎ অ্যাঙ্গেল। আমরা আজকের আলোচনায় যে জ্যামিতিক যে কোণসমূহ রয়েছে সেগুলি নিয়ে কথা বলবো। অর্থাৎ সরল কোণ, সমকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ, প্রবৃদ্ধ কোণ। একইভাবে আমরা দেখা যাচ্ছে পুরো কোণ, সম্পূরক কোণ থেকে শুরু করে একান্তর কোণ, অনুরূপ কোণ সহ অর্থাৎ সকল প্রকার কোণ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো এবং সম্পূর্ণ আলোচনায় আমাদের উপস্থাপনা আমরা এমনভাবে আপনাদের সামনে হাজির করব ইনশাল্লাহ, যাতে করে কোণ রিলেটেড আর কোনো সমস্যা আপনাদের না থাকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আপনারা একটি তথ্য শুরুতেই মাথায় রাখবেন যে এই কোণ রিলেটেড যে আলোচনা, এই আলোচনাও কিন্তু আমাদের বেসিক আলোচনা। কারণ হচ্ছে এই আলোচনার উপর নির্ভর করে আমরা পরবর্তীতে যে আলোচনা, আমাদের জ্যামিতিক আলোচনা আসতেছে, সেখানে এর প্রত্যেকটা বেসিক আমাদের প্রয়োজন হবে। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আপনারা যারা আজকের ক্লাসটিতে জয়েন করেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত টোটাল আলোচনা মনোযোগের সহিত আপনারা উপভোগ করবেন। আর আরও একটি বিষয় আমি একটু রিকোয়েস্ট করব, যারা আজকের লাইভ ক্লাসটি দেখছেন তারা অবশ্যই কে কোথা থেকে জয়েন করছেন, অর্থাৎ আপনার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অথবা আপনি যে জেলা, উপজেলা অথবা বাংলাদেশ যে কোনো রিমোট এরিয়া থেকে আপনি জয়েন করেন না কেন, সেটা কমেন্ট একটু দ্রুত জানিয়ে দিন। আর আমাকে একটু আপনারা একটু নিশ্চিত করেন যে আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা। আর একইভাবে আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, আপনারা যে লাইভ ক্লাসটিতে ইতিমধ্যে জয়েন করেছেন, দয়া করে লাইভ ক্লাসটি আপনার ওয়ালে একটু শেয়ার করে দিন। তাতে করে আরও অনেক শিক্ষার্থী যারা ম্যাথমেটিক্সে দুর্বল আছেন তারা হয়তো আমার ক্লাসের মাধ্যমে তাদের ম্যাথের যে ভীতিটা সেটি দূর করার সুযোগ পাবে। আমি মনে করি এটি একটি খুবই একটু মানে অনেক ভালো মানের অর্থাৎ উত্তম একটি কাজ হবে যদি আমরা আমাদের লাইভ ক্লাসটি যার অবস্থান থেকে শেয়ার করে দিই। ওকে, তো ইতিমধ্যে অনেকেই জয়েন করেছেন। আশিক মাহমুদ ভাই, সাবিকুন নাহার, তানিয়া মাহমুদ, পান্না আক্তার, জিশান ভাই, একইভাবে আঞ্জুম অনিক, আয়েশা আক্তার, অন্তরা, ইসমাইল হুসাইন, আব্দুল আল মিজান, আশিকুর রহমান, ইকবাল মাহমুদ, ফারজানা ইসলাম, মিনা সরকার, কল্যাণ ব্যানার্জি, নুসরাত জাহান, সুকান্ত কুমার থেকে আরও অনেকেই জয়েন করেছেন এবং যারা প্রত্যেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইভেন আমরা যে জ্যামিতির যে সিরিজটি শুরু করেছি, আমার বিশ্বাস যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই জ্যামিতি সিরিজের সঙ্গেই থাকবেন। ওকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকে জয়েন করেছেন। ঢাকা থেকে জয়েন করেছেন মিনা সরকার, ইসমাইল হুসাইন, সাউন্ড ক্লিয়ার, ওকে ইটস ওকে। দেলোয়ার হোসেন ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। রায়হান ভাই রাজশাহী থেকে জয়েন করেছেন। পান্না আক্তার চাঁদপুর থেকে জয়েন করেছেন। রাকিব হাসান শেরপুর থেকে জয়েন করেছেন। শারমিন জাহান সালাম দিয়েছেন, ওকে। ইকবাল মাহমুদ ভাই বলেছেন সাউন্ড ক্লিয়ার, ওকে ইটস ওকে। সুমাইয়া সুইটি ময়মনসিংহ থেকে জয়েন করেছেন। ইউনিভার্সিটি অফ রাজশাহী থেকে নুরুল ইসলাম ভাই জয়েন করেছেন, ওকে, থ্যাংক ইউ। আরও অনেকেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছেন। আমি আপনাদেরকে আবারও একটু রিকোয়েস্ট করবো, আপনারা যেখান থেকে লাইভ ক্লাসটি দেখছেন দয়া করে লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দেন। তাতে করে আরও অনেকেই এই লাইভ ক্লাসটি দেখার সুযোগ পাবে এবং আমরা এই ভালো কাজটিকে চারদিকে ছড়িয়ে দেওয়ার একটা সুযোগ পাবো। ওকে, চলুন আমরা আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আজকের আলোচনার টপিক কি। মূলত আমরা শুরুতেই অ্যানাউন্স করেছিলাম যে আমরা আজকে কোণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ কোণ নিয়ে আমরা আজকে বিস্তর আলোচনা করব, যে কোণ রিলেটেড আলোচনা হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ম্যাথ টিউটর বইয়ের অধ্যায় 36 থেকে আমরা আলোচনা শুরু করতেছি। আমরা গত ক্লাসটিতে অধ্যায় 35 আলোচনা করেছিলাম। আমি আপনাদেরকে একটু অনুরোধ রাখতে চাই আপনাদের প্রতি, সেটি হচ্ছে আপনারা আমার ক্লাসের পাশাপাশি যে আমি যে অধ্যায়গুলি পড়াচ্ছি সেগুলি নিয়মিতভাবে চর্চা করে যাবেন। ওকে, তো যাই হোক, আমরা বইতে আলোচনায় বেক করব তার আগে আমরা একটু বেসিক আলোচনা আগে ক্লিয়ার করতে চাই। ওকে, তাহলে আমাদের আজকের আলোচনা, আমাদের প্রথমতই যে জিনিসটা জানতে হবে সেটি হচ্ছে যে আমাদের কোণ কি।
অর্থাৎ আমরা যেহেতু কোণ নিয়ে আলোচনা করব, তো আমাদের প্রথম আলোচনার বিষয়টা হচ্ছে কোণ সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। অর্থাৎ আমাদের প্রথম প্রশ্নটাই হচ্ছে যে কোণ, অর্থাৎ যাকে আমরা অ্যাঙ্গেল বলি, অর্থাৎ কোন জিনিসটা কি। তো কোন জিনিসটা সম্পর্কে আমাদের প্রথমত ধারণা নেওয়ার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে লিখতেছি এটি একটি সমতল এরিয়া। এই সমতল এরিয়াতে যদি আমরা দুটো ধরুন রশ্মি অথবা রেখা যদি আমরা আঁকি, এবং এরা ধরুন এই যে একটা আঁকলাম, এবং এই যে একটি আঁকলাম, ওকে। অর্থাৎ এই যে দুটি রশ্মি আমি আঁকলাম, এই দুটি রশ্মি আপনারা যদি ভালোভাবে খেয়াল করে দেখেন যে এই যে একটি রশ্মি, এটি এসে এই জায়গায় থেমে গেল, এবং একইভাবে এই যে একটি রশ্মি, এই রশ্মিটিও কিন্তু আমাদের এই জায়গায় এসে থেমে গেল। ওকে, এই এই জায়গায় এসে আমাদের কি এখানে থেমে গেল। অর্থাৎ আমরা এই যে দুটি রশ্মি একটা সমতলে দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হয়, আসলে এই বিন্দুতেই মূলত কি একটি কোণ উৎপন্ন করে, এই বিন্দুতে একটি কোণ উৎপন্ন করে। অর্থাৎ এখানে এই যে দুটি রশ্মি যে বিন্দুতে মিলিত হলো, এই মিলিত বিন্দুতে এই একটি কোণ উৎপন্ন করলো। অর্থাৎ আমাদের কোণ উৎপন্ন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে জরুরি যে বিষয়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে এই যে দুটি রশ্মি, এই দুটি রশ্মির একটি কমন বিন্দু থাকতে হবে। অর্থাৎ ওরা একটা বিন্দুতে এসে কি হবে, মিলিত হবে। আমি ধরে নিচ্ছি যে আমি যদি ধরে নেই যে এটি ও বিন্দুতে মিলিত হলো, এবং এটি এই রেখাটি এসেও ও বিন্দুতে মিলিত হলো। তার মানে এটি হচ্ছে এ ও একটি রশ্মি, আর এটি হচ্ছে আমাদের বি ও একটি রশ্মি। এই দুটো রশ্মি এসে আমাদের কোথায় মিলিত হলো, এই ও বিন্দুতে মিলিত হলো। তার মানে ও বিন্দুতে আমাদের একটি কমন বিন্দু আছে। আমি গত ক্লাসেও বলেছিলাম যে কমন বিন্দুটা কি মূলত। আপনারা জানেন যে কমন বিন্দু মূলত কি। অর্থাৎ কমন বিন্দু বলতে আমি যাকে বোঝাচ্ছি কি সাধারণ বিন্দু। সাধারণ বিন্দু হচ্ছে এমন একটি বিন্দু, অর্থাৎ যে বিন্দুটি এই রশ্মিরও, যে বিন্দুটি এই রশ্মিরও, অর্থাৎ এটার সে একদম যে প্রান্ত বিন্দুটা, এটি এমন একটি বিন্দু, এই বি ওর যে প্রান্ত বিন্দু, এই দুটো মূলত একই। অর্থাৎ তাহলে কোণ কিভাবে উৎপন্ন হচ্ছে, কোণ উৎপন্ন হচ্ছে মূলত যখন দুটি রশ্মি একটি সমতলে এসে কোনো বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ দুটি রশ্মির যখন কোনো একটা বিন্দু সাধারণ বিন্দুতে রূপান্তর হয়, তখন ওই বিন্দুতে মূলত কোণ উৎপন্ন হয়। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এটি হচ্ছে একটি কোণ, অর্থাৎ এটি হচ্ছে কি একটি কোণ। ওকে, আপনাদের মানে এখানে গ্রেটার দেন এবং কোণের মাঝে একটু পার্থক্যটা বুঝতে হবে যে কোণ নিচে একদম স্ট্রেট লাইন হবে। ওকে ওকে, একে আমরা এভাবেও লিখতে পারি, সরাসরি মাঝখানে ও যে বিন্দুতে মিলিত হচ্ছে বিন্দুকে দিয়ে প্রকাশ করতে পারি, অথবা আমি লিখতে পারি এ ও বি কোণ। অর্থাৎ এভাবে আমি প্রকাশ করতে পারি, অর্থাৎ যে আমাদের যেটি কোণ হবে সেটি মূলত মাঝে থাকবে। ওকে, তাহলে আমাদের কোণের যে এই যে আইডিয়াটা, এই আইডিয়ার ক্ষেত্রেও আমাদের আরও একটু সহজভাবে চিন্তা করতে হবে। আমরা অনেকেই মনে করি যে কোন আইডিয়াটা মানেই হচ্ছে একটা কোণা থাকবে, কোন আইডিয়াটা মানেই হচ্ছে এরকম একটা কোণা থাকবে। আসলে কিন্তু আইডিয়াটি মূলত এরকম কিছু না। আইডিয়ার বেসিক ডেফিনেশন যেটা হচ্ছে যে দুটি রশ্মি এসে একটা বিন্দুতে কি হবে, মিলিত হবে। এখন এই দুটি রশ্মি বিপরীতভাবে এসেও মিলিত হতে পারে। ধরুন একটা রশ্মি এদিক থেকে আসলো, আমি ধরে নিলাম এটি হচ্ছে আমার ও এ রশ্মি, এদিক থেকে একটা এসে মিলিত হলো। আবার ধরে নিচ্ছি যে একটা রশ্মি এসে আমার কি এদিক থেকে এসেও একটা রশ্মি কি এই জায়গায় মিলিত হলো। ওকে,
তাহলে লক্ষ্য করে দেখুন যে এই যে আমাদের এই যে বিন্দুটা এখানে মিলিত হলো, আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে বি ও রশ্মি। এখন দেখুন এবার কিন্তু রশ্মি দুটো যে পরস্পরে মিলিত হলো, এই দুটি রশ্মি কিন্তু দেখা যাচ্ছে একই সরল রেখা বরাবর মিলিত হয়েছে। তার মানে আমাদের ডেফিনেশন অনুসারে যখন দুটি রশ্মি কোনো একটা বিন্দুতে মিলিত হবে অথবা দুটো রশ্মির যখন একটা কমন বিন্দু আমরা পাবো, যেমন এই যে ও এই বিন্দুটা হচ্ছে আমাদের কি কমন বিন্দু, তখন এই বিন্দুতে মূলত কোণ উৎপন্ন হবে। তার মানে এখানে সরাসরি সোজা হওয়া সত্ত্বেও আমাদের কিন্তু এখানে একটা কোণ উৎপন্ন হচ্ছে। তার মানে কোণ উৎপন্ন হওয়ার জন্য আমাদের কোণা আইডিয়াটা যে একটা কোণা থাকতে হবে, এরকম আইডিয়ার পরিবর্তে আমাদের ডেফিনেশনের দিকে মাথায় রাখতে হবে যে দুটো রশ্মি যে বিন্দুতে মিলিত হবে ওই মিলিত বিন্দুতে আমাদের যে কোণ উৎপন্ন করবে। ওকে, তার মানে এখানেও আমাদের এই ও একটি কোণ। ওকে, তবে আমরা জানি যে সরলরেখা বরাবর যদি এই দুটি রশ্মি বিপরীতভাবে এসে কোথাও মিলিত হয় এবং এই বিন্দু থেকে যে কোণ উৎপন্ন করে এটি 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা একটু পরে জানবো যে এই 180 ডিগ্রি যে কোণটা, এই কোণটাকে আমাদের মূলত বলা হয় সরল কোণ। ওকে, তো যাই হোক আমরা আপাতত যে কোণের ডেফিনেশনটা নিয়ে কথা বললাম। এবার আমরা যে বিষয়টা দেখব সেটি হচ্ছে যে এই যে আমাদের বিভিন্ন প্রকার যে কোণ রয়েছে, এই কোণগুলো সম্পর্কে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকতে হবে। ওকে, যেমন লক্ষ্য করে দেখুন যে আমরা যদি সরাসরি ধরুন আমি একটি ওকে, ধরুন এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে একটু বলি যে আমি ধরে নিচ্ছি যে এখানে পরস্পর বিপরীত দুটি রশ্মি ও বিন্দুতে মিলিত হলো, অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা এ ও একটা রশ্মি এবং ও বি অথবা বি ও একটি রশ্মি। ওকে, তাহলে এরা কি এই ও বিন্দুতে এসে কি হলো, মিলিত হলো। এখন এই ও বিন্দুতে মিলিত হওয়ায় এখানে কিন্তু আমাদের একটি কোণ উৎপন্ন হয়েছে। আমরা জানি এই যে এই কোণের পরিমাপটা হচ্ছে 180 ডিগ্রি, অর্থাৎ আমরা যদি জিরো থেকে শুরু করি, যে এই জায়গা থেকে যদি শুরু করি, আমাদের দেখেন যে যে মূলত কোণ যে আমাদের ধনাত্মক কোণ, যেটা আমি ওই আলোচনায় যাচ্ছি না, যে আমাদের মূলত ক্লকের বিপরীত দিকে হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ এদিক দিয়ে যদি আমি আসি তাহলে এটি হবে 180 ডিগ্রি। ওকে, অর্থাৎ এখান থেকে এই জিরো থেকে শুরু করে এই পর্যন্ত এটি হচ্ছে 180 ডিগ্রি কোণ, অর্থাৎ একে আমরা মূলত বলে থাকি সরল কোণ। ওকে, অর্থাৎ 180 ডিগ্রি কোণটাকে আমরা মূলত বলি সরল কোণ। আমি যদি এটাকে এভাবে লিখি তাহলে সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি। এখন আমরা এই সরল কোণকে যদি দুটো ভাগ করি, দুটো ভাগ করি তাহলে এখানে এটি দুটো ভাগ করলে এটি হবে আমাদের 90 করে দুটো কোণ উৎপন্ন হবে। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটা কোণ আমরা পাবো, এখান থেকে একটা কোণ পাবো আমরা, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে, আর এখান থেকে আরেকটা কোণ আমরা পাবো, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি হবে। আমি আপনাদের বিষয়টা আরেকটু সরাসরি দেখাচ্ছি, সেটি হচ্ছে ধরেন আপনি যদি এই যে চাঁদাটা ফেলেন তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবেন। দেখেন চাঁদাটা যদি ফেলেন তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখেন, ওকে, দেখেন এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে সরাসরি দেখুন এই চাঁদা দ্বারা এখানে কিন্তু 180 পর্যন্ত, জিরো থেকে শুরু হয়েছে 180তে গিয়ে কি শেষ হয়েছে। ওকে, এখন এই জায়গায় এই যে দেখুন 90 বরাবর, এটি কিন্তু এখানে 90 দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে 90 বরাবর যেটা আমি ভাগ করলাম, দুটো অংশে ভাগ করলাম, এদিকে একটা অংশ, এদিকে একটা অংশ, তাহলে এই যে 180 ডিগ্রি কোণকে যখন আমরা দুটো সমান অংশে ভাগ করি তখন আমাদের মূলত কি আরও দুটি কোণ উৎপন্ন হয়। এই এক একটি কোণের মান হচ্ছে আমার কি 90 ডিগ্রি, আর এই 90 ডিগ্রি কোণকে বলা হয় এক সমকোণ। ওকে, 90 ডিগ্রি কোণকে বলা হয় কি এক সমকোণ। তার মানে আমরা এখানে বলতে পারি
যে আমাদের আরেকটি কোণ হচ্ছে কি সমকোণ, অর্থাৎ সমকোণ হচ্ছে মূলত আমাদের কত ডিগ্রি, 90 ডিগ্রি। সমকোণ হচ্ছে আমাদের মূলত কি 90 ডিগ্রি। ওকে, এবার লক্ষ্য করে দেখুন যে এই যে আমরা যদি এখানে সরাসরি গিয়ে আমরা 90 ডিগ্রি চাইতে ছোটো কোণ যদি উৎপন্ন করি, এখন 90 ডিগ্রি চাইতে ছোটো কোণ কী কী হতে পারে, যেমন 90-এর ছোটো এই জায়গায়ও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, এখানেও হতে পারে, অর্থাৎ 90-এর ছোটো অর্থাৎ 0-র চাইতে বড়, আবার 90-এর চাইতে ছোটো, এরকম যদি কোনো কোণ আমাদের উৎপন্ন হয় তাকে আমরা বলি সূক্ষ্মকোণ। আমি আবারও বলছি, তাকে আমরা বলি কি সূক্ষ্মকোণ। কারণ সূক্ষ্মকোণের মান হচ্ছে 0 ডিগ্রির চাইতে বড়। দেখুন আমি 0 ডিগ্রিটা একটু এদিকে সরিয়ে নিচ্ছি, 0 ডিগ্রির চাইতে বড়, আবার 90 ডিগ্রির চাইতে কি ছোট, এই কোণকে আমরা বলি সূক্ষ্মকোণ। যেমন এটি হতে পারে, আমি যদি এখান থেকে ধরেন এই 70 ডিগ্রি একটা কোণ আঁকলাম, তাহলে এই যে 70 ডিগ্রি যে কোণটা আঁকলাম, এই কোণ এই কোণটা হবে আমার কি, এই কোণটা হবে আমার সূক্ষ্মকোণ। শুধু এটি না, আমি যদি আরও আঁকি, যেমন আমি যদি 50 ডিগ্রি একটি কোণ আঁকি, তাহলে এই 50 ডিগ্রি কোণটিও আমাদের কি হবে, আমাদের সূক্ষ্মকোণ হবে। একইভাবে যদি ধরুন আমি এখান থেকে যদি 20 ডিগ্রি একটা কোণ আঁকি, তাহলে এই 20 ডিগ্রি কোণটাও আমাদের কি হবে, সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ লক্ষ্য করে দেখুন যে আমরা এখান থেকে যদি চাঁদাটাকে একটু সরিয়ে নেই, তার মানে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই পর্যন্ত কোণ হচ্ছে আমাদের কি 90 ডিগ্রি, এক সমকোণ এটা। আর এখানে যে কোণগুলি দেখতে পাচ্ছেন, এটি, এখান থেকে এটি, এটি অথবা এটি, এরা প্রত্যেকেই কি আমার সূক্ষ্মকোণ, এরা প্রত্যেকেই হচ্ছে কি সূক্ষ্মকোণ। এখন সূক্ষ্মকোণের ক্ষেত্রে তাহলে আমাদের যে বিষয়টা দেখতে হবে যে সূক্ষ্মকোণ মূলত হচ্ছে আমাদের শূন্যের চাইতে কি বড়, অর্থাৎ আমরা যদি শূন্য লিখি শূন্যের চাইতে বড় হবে। আবার দেখা যাচ্ছে সূক্ষ্মকোণটা কি হবে, 100 এখানে 90 ডিগ্রির চাইতে কি হবে, আমাদের ছোট হবে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মূলত সূক্ষ্মকোণ। তাহলে আমরা এখানে তিনটা কোণ সম্পর্কে ধারণা পেলাম। একটি কোণ হচ্ছে আমরা কি পেলাম, সমকোণ, আরেকটা সরল কোণ, আরেকটা সূক্ষ্মকোণ। তাহলে এখানে আমরা সমকোণকে যদি ফিক্স ধরি, সমকোণকে ধরে যদি আমরা হিসাব করি, আমার মনে হয় যে আমি আরেকটি, ওকে, আমি এই জায়গায় আরও একটি কোণ আঁকি, তাহলে আমার যেটা সুবিধা হবে। ধরে নিন যে ওকে, যা হোক আমি কালার চেঞ্জ করে নিচ্ছি তাহলে হবে। এখানে একটু ভালো করে লক্ষ্য করে দেখেন যে আমাদের এই জায়গায়, ওকে, আমরা তাহলে এখানে যা যা পেলাম, এটি হচ্ছে আমাদের কি, যখন সরল গুণকে দুই ভাগে ভাগ করলাম তখন হচ্ছে আমাদের সমকোণ। একইভাবে যখন 90 ডিগ্রি চাইতে ছোটো কোনো কোণ নিলাম, এটিকে আমরা বলতেছি কি সূক্ষ্মকোণ। আবার যখন সরাসরি দুটি বিপরীত যে রশ্মি যে বিন্দুতে মিলিত হচ্ছে বিপরীতভাবে, তখন একে আমরা এক সরল কোণ বলতেছি। ওকে, তাহলে এটি হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ, এটি হচ্ছে এক সমকোণ, আর এই পুরোটাই হচ্ছে আমার কি এক সরল কোণ। ওকে, এবার আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হচ্ছে যে এখানে যদি এটি হচ্ছে আমার কি 90 ডিগ্রি, অর্থাৎ এটি হচ্ছে কি 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি ছোট হচ্ছে সূক্ষ্মকোণ। এখন যদি 90 ডিগ্রির বড় হয়, 90 ডিগ্রি বড় হয়, তখন আমরা একে কি কোণ বলবো, 90 ডিগ্রি যদি বড় হয়, লক্ষ্য করে দেখুন যে 90 ডিগ্রির বড় কত হতে পারে, এখানে আমার 100 হতে পারে, 110 হতে পারে, তাই কিনা, আমাদের 110 হতে পারে, 120 হতে পারে, 130 হতে পারে, 140 হতে পারে, 50 হতে পারে, 170 হতে পারে। তবে আমাদের 180-র চাইতে ছোট হবে। অর্থাৎ আমাদের এই যে 90 দেখতে পাচ্ছেন, 90 থেকে 180, অর্থাৎ এই এরিয়ার মাঝে আমাদের যে কোণটা আমরা আরও একটি কোণ পেতে পারি, অর্থাৎ সেটি হতে পারে কত, আমি ধরে নিচ্ছি 120। অর্থাৎ 120 কোথা থেকে হবে, এই জায়গা থেকে হবে।
যে এই জায়গা থেকে 120 পর্যন্ত এই যে আমরা একটা কোণ পেলাম, এটি হচ্ছে কি আমার 90 ডিগ্রির চাইতে কি বড়, আবার হচ্ছে কি 180 ডিগ্রির চাইতে ছোট। এই কোণটাকে বলা হয় আমাদের মূলত স্থূলকোণ। এই কোণটাকে বলা হয় আমাদের কি স্থূলকোণ। এই কোণটি হচ্ছে আমাদের স্থূলকোণ। ওকে, এখন এটি কিন্তু আমার কি কি হতে পারে, আমার 120 হতে পারে, একইভাবে এগুলি কিন্তু পরীক্ষায় আসে যে 130 হতে পারে, 140 হতে পারে, একইভাবে দেখা যাচ্ছে যে 150 হতে পারে অথবা 170 হতে পারে। এই ক্ষেত্রে আমাদের রেঞ্জটা মাথায় রাখতে হবে সব সময় যে এটি আমাদের 90-এর চাইতে 90 ডিগ্রি চাইতে বড় হবে, বাট 180 ডিগ্রির চাইতে ছোট হবে। একে আমরা এভাবে বলতে পারি যে সরল কোণ, এক সরল কোণের চাইতে কি হবে, এক সরল কোণের চাইতে আমার ছোট হবে, আবার এক সমকোণের চাইতে আমাদের বড় হবে। আমরা কথাটা এভাবে বলতে পারি যে এক সরল কোণের চাইতে ছোট হবে, আবার এক সমকোণের আমরা একটু ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমাদের সাইনে একটু ভুল করে ফেলছি। দেখেন আমরা কিন্তু বলতেছি 90 ডিগ্রির চাইতে বড় হবে, আমরা এখানে কিন্তু ছোট দেখাচ্ছি, তাই না? ওকে, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এক সরল কোণের চাইতে কি হবে আমাদের ছোট হবে। সরি ফর মিস্টেক্স। ওকে, তাহলে আমি আবারও একটু বলছি যে 180-র চাইতে কি হবে আমাদের ছোট হবে, আবার 90-এর চাইতে কি হবে আমাদের বড় হবে। আমরা এটি পরীক্ষা ভাষায় এভাবেও আসতে পারে, এক সরল কোণের চাইতে ছোট আবার এক সমকোণ অপেক্ষা বড় কোণকেই মূলত আমাদের বলা হয় কি স্থূলকোণ। ওকে, তাহলে এই যে আমরা আমরা সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ এবং সরলকোণ, আমরা মূলত 4টি কোণ পেলাম। ওকে, এই 4টি কোণ থেকে কিন্তু পরীক্ষায় বিভিন্ন টাইপের পরীক্ষায় প্রশ্ন আসে। আমরা একটু ওই আইডিয়াগুলিও একটু দেখব, তাহলে একই সাথে আমাদের মোটামুটি পুরোপুরি দেখা যাচ্ছে যে আমাদের আইডিয়াগুলি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দেখেন আমরা যদি এই প্রশ্নটা দেখি, এখানে যদি আমি একটু বড় করে নেই। ওকে, দেখেন এই যে একটি 1 নম্বর প্রশ্নটা যদি ভালো করে লক্ষ্য করেন যে এখানে কি বলা হচ্ছে, যে একটি সরলরেখার সাথে আর একটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়। আমি একটু পরে সন্নিহিত কোণ নিয়ে কথা বলবো। সন্নিহিত কোণ বলতে আমি যা শুধু বলতেছি যে কোনো দুটো কোণের, ধরুন আমরা এই যে দুটো কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এই কোণের মাঝে যদি একটা কমন বাহু থাকে যেটা এই কোণেরও যেটা এই কোণেরও, তখন এই কোণ দুটি হচ্ছে আমার পরস্পর সন্নিহিত কোণ। অর্থাৎ এখানে বলছে একটি সরলরেখার সাথে ধরুন এই যে একটা সরলরেখা, এর সাথে একটি রেখাংশ যদি মিলিত হয় তাহলে এই একটা সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, এই একটি সন্নিহিত কোণ উৎপন্ন হচ্ছে, তাদের সমষ্টি কত হবে। আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সরল রেখার উপর যে কোণ উৎপন্ন হয়, যে দুটি কোণ উৎপন্ন হয়, এদের যোগফল সবসময় আমার কত হবে 180 হবে। কেন 180 হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে এটা কিন্তু সরল রেখা বললেও আমরা যখন এটাকে এই দুটো এসে এখানে থেমে যাচ্ছে এই রেখাংশটা, তখন বুঝতে হবে যে এই দুটি বিপরীত রশ্মি এখানে এসে মিলিত হয়েছে, আর ফলে এরা কিন্তু সরলরেখা বরাবর অবস্থান করতেছে। এই কারণে আমরা কথাটাকে এভাবে বলতে পারি, এই সরলরেখার সাথে আরেকটি রেখাংশ মিলিত হয়ে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে মূলত আমাদের কত 180 ডিগ্রি। একইভাবে দেখুন আমাদের 2 নম্বরে একটি প্রশ্ন রয়েছে। 2 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে কয়টি কোণ উৎপন্ন হয়। এখন এই ব্যাপারে আমি একটু শুরুতেই বলে রাখি, দুটি সরলরেখা, এই একটা সরলরেখা, এই একটা সরলরেখা, এই ক্ষেত্রে এই একটা কোণ উৎপন্ন হবে, এই একটা কোণ উৎপন্ন হবে, এই একটা কোণ, এই একটা কোণ, অর্থাৎ দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে আমাদের মোট এখানে 4টি কোণ উৎপন্ন হয়। ওকে, মোট আমাদের কয়টি কোণ উৎপন্ন হয়, এখানে আমাদের মোট 4টি কোণ উৎপন্ন হয়। ওকে, এখন আমি যে আলোচনা করেছিলাম তার ভিত্তিতে দেখুন কিছু প্রশ্ন, একটি সমকোণে থাকে কত ডিগ্রি, আমাদের 90
ডিগ্রি। যেমন 4 নম্বর প্রশ্নটাতে বলা হচ্ছে সরলরেখার উপর লম্ব অঙ্কন করলে কয়টি সমকোণ পাওয়া যায়, যেটি আমরা আলোচনা করেছি যে দুটি সমকোণ পাওয়া যায়, এই একটি এই একটি, একটা দুটো, তার মানে আমাদের উত্তর হবে কত, দুইটা। ওকে, এখন দেখেন এগুলি সহজ প্রশ্ন, কিন্তু আপনাকে যে পড়তে হবে আমি শুধু ওই গুরুত্বটুকুই বোঝানোর চেষ্টা করতেছি যে এইগুলি সহজ হলেও আপনাকে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। যে কোনো ডিগ্রির পরিমাণ 90 ডিগ্রি তাকে আমাদের কি বলে, আমাদের সমকোণ বলে। তাহলে এখানে যদি 180 ডিগ্রি বলতো তাহলে আমাদের উত্তর হতো কি, সরলকোণ। এখানে যদি আমাদের 70 ডিগ্রি দিয়ে দিত তাহলে আমরা উত্তর দিতাম কি, সূক্ষ্মকোণ। ওকে, তার মানে যেভাবে প্রশ্ন আসবে ঠিক সেভাবে আপনি ফেস করবেন। ওকে, তাহলে এবার এই প্রশ্নটা দেখুন, এখানে বলা হচ্ছে 6 নম্বরে এক সমকোণ অপেক্ষা, দেখেন এক সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে। আমি কিন্তু আপনাদের বলেছি যে এক সমকোণ অপেক্ষা এটি হচ্ছে আমাদের এক সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এই অপেক্ষা ছোট, ছোট বলতে আমার 70 60 80 যাই হোক না কেন, তাহলে এটা হচ্ছে আমার কি, সূক্ষ্মকোণ। ওকে, তাহলে একটি কোণের মান 80 ডিগ্রি হলে, 80 ডিগ্রি হওয়া মানে কি 90 ডিগ্রি চাইতে ছোট, 90 ডিগ্রি চাইতে ছোট, তার মানে এটি অবশ্যই আমাদের কি হবে, সূক্ষ্মকোণ হবে। অর্থাৎ এই টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। এখন আপনারা ছোট্ট একটা কাজ করেন যে এখানে সরি এই প্রশ্নটা একটু দয়া করে আপনারা এখানে উত্তর দিন। সেটা হচ্ছে এই 8 নম্বরটা, 8 নম্বর প্রশ্নের একটু উত্তর দেন যে এটা কি উত্তর হওয়া উচিত। ওকে, এখানে কি উত্তর হওয়া উচিত, একটু দ্রুত একটু কমেন্টে উত্তরটা দিয়ে দিন যে এখানে কি উত্তর হওয়া উচিত। ওকে, আমাদের এটি কি উত্তর হওয়া উচিত, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে 90 ডিগ্রি চাইতে কি আমাদের বড়, আবার 180-র চাইতে ছোট, তাহলে আমাদের এটি কি কোন প্রকারের কোণ হবে। ওকে, দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন কি হবে। এখানে অনেকেই উত্তর দিয়েছেন, বাদল ভাই, ইসমাইল হোসেন ভাই, রাজশ্রী নিপা গৌরীপুর থেকে। ওকে, বাদল, কায়সার হামিদ, লাবণ্য, ফারজানা ইসলাম, মোহাম্মদ রিয়াজ, কল্যাণ ব্যানার্জি, ইকবাল হোসেন। ওকে, একইভাবে আফজালুল তৌহিদ ভাই, তানিয়া রহমান। ওকে, থ্যাংক ইউ। অনেকেই অনেক সুন্দর উত্তর করেছেন, অর্থাৎ আমাদের হবে কি, স্থূলকোণ, আমাদের কি হবে, স্থূলকোণ। এবার তাহলে আমাদের পরের প্রশ্নটা একটু আপনারা উত্তর করুন যে এটির উত্তর কি হবে, 9 নাম্বারটা, যে 150 ডিগ্রি কোণটি কি হবে। 150 ডিগ্রি কোণ, আমরা এখানে আর সময় নষ্ট করি না, কারণ 150 ডিগ্রি তো 180 চাইতে ছোটো, আবার 90 এর চাইতে বড়, স্বাভাবিকভাবে এটিও আমাদের কি হবে, স্থূলকোণ হবে। দেখেন প্রশ্ন কি টাইপের আসে সেটা শুধু আমি একটু বোঝাতে চেষ্টা করতেছি। ওকে, তাহলে দেখেন স্থূলকোণ কোনটা, স্থূলকোণ তার মানে কি 90 হবে না, 60 হবে না, 50 হবে না, তার মানে 100 ডিগ্রি। ওকে, এই টাইপের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার লক্ষ্য করুন যে পরবর্তী প্রশ্নটার দিকে একটু তাকান, যে এখানে 11 নম্বর 253। এখানে আমি আরেকটু কথা বলে নেই, সেটি হচ্ছে আমরা আবার যদি একটু আগের আলোচনায় ফেরত যাই, তাহলে এখানে আমরা দেখব যে এই যে টোটাল যে আলোচনাটা আমরা পাচ্ছি, টোটাল আলোচনায় ওকে, ওকে, একটু জাস্ট মিনিট। ওকে, ওকে, দেখুন যে এই যে আমরা প্রথমত পেয়েছিলাম কি, সরল কোণ, তারপর আমরা পেলাম কি, সমকোণ। ওকে,
কি পেলাম? সমকোণ। এখন এই যে সমকোণ আমরা পেলাম, এর সাথে ছোটো যে কোনো কোণকে আমরা বলেছিলাম কি সূক্ষ্মকোণ, আবার 90 ডিগ্রি চাইতে বড় কোণকে বলেছিলাম কি স্থূলকোণ, আবার এটা কি ছিল 180 চাইতে ছোটো এবং 90 ডিগ্রি চাইতে বড়। আমি যদি এটাকে 0 ডিগ্রি বলি, এটাকে যদি আমি 90 ডিগ্রি বলি, একে যদি আমি 180 ডিগ্রি বলি, এবং এখানে যদি ধরে নিন যে এটিকে আমি আরেকটু বর্ধিত করি, আমরা জানি জ্যামিতিক কোণের ক্ষেত্রে সর্বমোট মান থাকে কত? 360। ওকে, 360। তাহলে লক্ষ্য করে দেখেন এখানে যদি আমরা দুটো সরলরেখা পরস্পর ছেদ করে, তাহলে কিন্তু আমার দেখা যাচ্ছে এখানে 90 ডিগ্রি তৈরি হবে, এখানে 90 ডিগ্রি তৈরি হবে, এখানে 90, এখানে 90, অর্থাৎ দেখা যাচ্ছে 490-এ আমাদের কত হয়? 360 ডিগ্রি। অর্থাৎ তাহলে 0 ডিগ্রি থেকে শুরু হয়ে আমাদের এই পর্যন্ত হচ্ছে 360 ডিগ্রি, এই পর্যন্ত। ওকে, এখন দেখেন আমাদের এটি হচ্ছে সূক্ষ্মকোণ, এটি হচ্ছে সমকোণ, এটি হচ্ছে আমাদের কি স্থূলকোণ, এটা আরও বড় হতে পারে, আর এখান থেকে এই পুরোটাই হচ্ছে আমার কি সরল কোণ। এখন যদি আমার সরল কোণের চাইতেও যদি বড় কোনো কোণ হয়, অর্থাৎ 180-র চাইতে যদি কি 180-র চাইতে যদি বড় হয়, আবার 360 ডিগ্রির চাইতে যদি ছোটো হয়, একে আমরা বলি প্রবৃদ্ধ কোণ। কি কোণ বলি? প্রবৃদ্ধ কোণ বলি। তাহলে প্রবৃদ্ধ কোণের ব্যাপারটা আমরা আরও দুভাবে, এখানে আরও অন্যভাবেও আমরা কথা বলতে পারি, যে এক সরল কোণ অপেক্ষা কে বড়, আবার দুই সরল কোণ অপেক্ষা কে ছোটো। আমরা কিন্তু এভাবে বলতে পারি, এটাও হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ। অথবা আমরা এভাবে বলতে পারি যে দুই সমকোণ অপেক্ষা বড়, আবার চার সমকোণ অপেক্ষা ছোট। ওকে, একেও আমরা কি বলতে পারি? প্রবৃদ্ধ কোণ বলে। অর্থাৎ আপনি এই 180 এবং 360-কে আপনি সরল কোণের ভাষায়ও কথা বলতে পারেন, অথবা আপনি কি করতে পারেন? সমকোণের ভাষায়ও আপনি কি করতে পারেন? আপনি দেখা যাচ্ছে যে এখানে কথা বলতে পারেন। তার মানে এই হচ্ছে মূলত আমাদের কি প্রবৃদ্ধ কোণ। তাহলে মনে রাখবেন, এভাবে খুব সহজভাবে মনে রাখবেন যে আমাদের 90 ডিগ্রি হচ্ছে সমকোণ, এর চাইতে যদি চিকন হয় তাহলে চিকন মানে কি সূক্ষ্ম, আর এর চাইতে যদি মোটা হয় তার মানে কি আমাদের স্থূল, একটু স্বাস্থ্য বেশি হয়ে গেল। আর যদি এসে সমান সমান হয় তাহলে সরল কোণ, আর সরলের চাইতেও যদি আরও বড় হয় তাহলে তখন আর তাকে ব্যাখ্যা করা যাবে না, সেটা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। কারণ এখানে স্থূল সরলের চেয়ে আরও বৃদ্ধি করছে, তার মানে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তার মানে এক কথা হচ্ছে 90 ডিগ্রি চাইতে চিকন হলে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি চাইতে বড় হলে কি আমাদের স্থূলকোণ, আবার এসে যদি দেখা যাচ্ছে 180 ডিগ্রি হয় তাহলে সোজা বরাবর হলো সরল কোণ, তার চাইতে বড় হলে আমাদের কি স্থূলকোণ। ওকে, তাহলে এভাবে আমাদের এই টাইপের প্রশ্ন আসতে পারে। দেখেন এই যে 12 নম্বর প্রশ্নটা আমাদের আসছে, কি চমৎকার একটা প্রশ্ন, যে দুই সমকোণ অপেক্ষা, দেখেন দুই সমকোণ অপেক্ষা বড়, চার সমকোণ অপেক্ষা ছোট কোণকে কি বলে? প্রবৃদ্ধ কোণ বলে। ওকে, তাহলে এভাবে আমরা টোটাল বিষয়টাকে আমরা একটু চিন্তা করব, যে যেমন এই যে দেখুন 182 ডিগ্রি কোণ, এটা নিশ্চয়ই আমাদের দুই সমকোণের চাইতে বড়, আর দুই সমকোণের চাইতে বড় হওয়ায় আমাদের কি হবে? প্রবৃদ্ধ কোণ হবে। ওকে, যেমন 14 নম্বরটা দেখেন 180 ডিগ্রির চাইতে বড় কিন্তু 360 ডিগ্রির চাইতে ছোট, তার মানে এটি আমরা একটু আগেই বললাম আমাদের কি প্রবৃদ্ধ কোণ। ওকে, অর্থাৎ আপনি ভাষাটা যে কোনোভাবে আসতে পারে, আপনাকে এই ব্যাপারে দেখা যাচ্ছে যে সব সময় মাথায় রাখতে হবে যে কোনোভাবেই আসুক না কেন, যাতে করে আপনার সমস্যা না হয়। ওকে, চলুন আমরা আলোচনায় প্রবেশ করি। ওকে, দেখেন এখানে আমরা খুব চমৎকার কিছু কোণ নিয়ে এখন কথা বলবো। যেমন আমাদের শুরুতেই আমরা কথা বলবো সন্নিহিত কোণটা কি মূলত। যেমন আমি তখন একটুখানি বলেছিলাম যে দুটো কোণ যদি পাশাপাশি থাকে, যেমন এই দুটো কোণ পাশাপাশি কিভাবে থাকবে খেয়াল করে,
যে এরকম দুটো কোণ, এটি এভাবেও হতে পারে, অথবা আমার এই সমকোণ রেখে এভাবেও হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে আমার এভাবেও হতে পারে। প্রথমত হচ্ছে যে আমার দুটো কোণ যদি এভাবে পাশাপাশি থাকে, এবং এই ক্ষেত্রে যদি দেখেন এই যে বাহু, আমি যদি এটাকে এ এবং এটাকে কি ধরি, বি ধরি, এ এবং বি যদি ধরি, এটাকে যদি আমি কি ধরি, ধরেন এন ধরি, এটাকে ও ধরলাম, তাহলে একটু খেয়াল করে দেখেন এই যে আমার এ বি যে রেখাটা রয়েছে, এই রেখার ক্ষেত্রে আমাদের যখন এনও এটা এসে এই জায়গায় মিলিত হলো, তাহলে দেখেন এখানে দুটো কোণ উৎপন্ন হয়েছে, এই একটা কোণ, এই একটা কোণ। এখন এই দুটো কোণ যখন আমরা চিন্তা করব, এই একটা কোণ, এই একটা কোণ যখন আমরা চিন্তা করব, তখন আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, তখন কি ঘটনাটা ঘটলো। একটা ঘটনা হচ্ছে যে এই যে কোণটা রয়েছে, এই যে কোণটা, এই কোণ এবং এই কোণ যদি আমি এই কোণটা যদি আমি চিন্তা করি, তাহলে এই কোণের দেখুন এটা হচ্ছে একটা বাহু, আর এটি হচ্ছে একটা বাহু, তার মানে এটা মিলে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে। আবার যদি আমি একইভাবে যদি এই কোণটা চিন্তা করি, তাহলে এটি এবং এই বাহু মিলে আমার একটি কোণ উৎপন্ন হয়েছে। এখানে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই যে এন ও বাহুটা, এই বাহুটা কিন্তু এই কোণেরও এই কোণেরও বাহু, এবং এইখানে এই কোণেরও একটা বাহু, অর্থাৎ এই কোণ, এই ১ নম্বর কোণ এবং এই ২ নম্বর কোণেরই এই এনও বাহুটা মূলত এই দুটি কোণেরই, অর্থাৎ এরও এরও। আর তার মানে কি, যখন দুটি কোণেরই একটি বাহু, তখন এই বাহুটাকে, আমি আবারও বলছি, যখন দুটো কোণের একটা বাহু, তখন এই বাহুটাকে আমরা কমন বাহু বলি। কি বলি? কমন বাহু বলি, বা আমরা সাধারণ বাহু বলি। আমরা সাধারণ বাহু বলি। অর্থাৎ যখন যখন দুটি ত্রিভুজের একটি সাধারণ বাহু থাকবে, কি থাকবে? আমাদের একটি সাধারণ বাহু থাকবে। আবার দেখা যাচ্ছে এই যে এদের শীর্ষ বিন্দুটা যখন একই হবে, তখন এই দুটি কোণকে পরস্পরকে আমরা সন্নিহিত কোণ বলবো। আসলে সন্নিহিত কোণের সহজ সরল ভাষাটা হচ্ছে যে প্রতিবেশী কোণ। অর্থাৎ এখানে সন্নিহিত কোণটা অবশ্যই দুটি কোণের মাঝে তুলনার ভিত্তিক হবে, একটা কোণ হবে না। অর্থাৎ দুটি কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, দুটি কোণের তুলনার ক্ষেত্রে যখন এদের একটি সাধারণ বাহু থাকবে এবং এদের শীর্ষবিন্দুটা একই হবে, তখন এই কোণ দুটোকে আমাদের কি বলবো? আমরা সন্নিহিত কোণ বলবো। তার মানে সন্নিহিত কোণটা হচ্ছে প্রতিবেশী কোণ। অর্থাৎ আপনার এই দুটো পাশাপাশি অবস্থান করবে, মাঝখানে এদের একটা কমন বাহু থাকবে। তার মানে কি, এটিও আমাদের একটি সন্নিহিত কোণ, কারণ এখানে দুটি কোণ আছে, এদের একটি সাধারণ বাহু আছে। ওকে, এবং এদের শীর্ষবিন্দুটা একই। তার মানে আমাদের এভাবে হোক, এভাবে হোক, এভাবে হোক, অথবা দেখা যাচ্ছে আমাদের যদি এভাবেও হয়, ধরেন এখানে যদি আমাদের এভাবে না হয়ে দেখা যাচ্ছে যে আরও যদি মানে আঁকাবাঁকা হয়, সেক্ষেত্রে মানে আমি বলছি যে যেভাবেই দেয়া থাক না কেন, দুটি কোণ পাশাপাশি থাকবে এবং এদের একটি কমন বাহু থাকবে এবং এদের শীর্ষবিন্দুটা একই থাকবে, তখন একে আমরা কি বলবো? সন্নিহিত কোণ বলবো। কথাটা ক্লিয়ার? এবার আমরা একটু পরবর্তী আরও একটা কোণ সম্পর্কে এবার একটু ধারণা করব, মানে এবার আমরা একটু জানবো, সেটি হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণটা মূলত কি? বিপ্রতীপ কোণটা হচ্ছে, ধরুন আমি একটা কোণ আঁকলাম, এই একটা কোণ, ধরেন আমি আরও একটা বাহু আঁকলাম, এই একটা বাহু, ধরেন এটা একটা কোণ, এটি একটি কোণ, স্বাভাবিকভাবে এটি হচ্ছে একটি কোণ। এখন এই কোণের যদি আমি একটা বিপরীত বাহু ধরেন এটা একটা বাহু, এটিকে আমি বলতেছি এ বাহু, এ এটি বি, ধরেন এরা এসে ও বিন্দুতে মিলিত হয়েছে। ওকে, অর্থাৎ এরা ও বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ এ ও বি একটি কোণ। এখন এই যে আমি এই বাহুটা, অর্থাৎ এই যে এ ও যে বাহুটা রয়েছে আমাদের, এই এ ও বাহুটাকে যদি আমি বিপরীতভাবে যদি বর্ধিত করি, ওকে, কি করি? বিপরীতভাবে যদি আমি কি করি? বর্ধিত করি, অর্থাৎ আমি যদি বিপরীতভাবে বর্ধিত করি, ওকে, এবং আমরা যদি এই বাহুটাও বিপরীতভাবে বর্ধিত করি,
তাহলে খেয়াল করে দেখেন যে এই যে একটা আগের যে কোণটা ছিল, এই কোণের বিপরীত পার্শ্বে আমাদের কিন্তু আর একটা কোণ উৎপন্ন হলো। অর্থাৎ এই কোণটা আমরা যদি এই বর্ধিত বাহুটাকে এম দেই আর এই বর্ধিত বাহুটাকে যদি আমরা এন ধরি, তাহলে আমাদের এই জায়গায় আরও একটা কোণ উৎপন্ন হলো। অর্থাৎ এই যে এম ও এন, এই যে একটা কোণ, এই যে একটা কোণ, অর্থাৎ এই কোণটা, এবং এ ও বি কোণ, এ ও আমার বি কোণ, এই দুটো কোণ পরস্পর সমান। এবং এই কোণটার সাপেক্ষে, আমি আবারও বলতেছি, এই কোণটার সাপেক্ষে এই কোণটিকে বলা হয় বিপ্রতীপ কোণ। এই কোণটাকে বলা হয় কি? বিপ্রতীপ কোণ। ওকে, তাহলে বিপ্রতীপ কোণ হচ্ছে যে একটা কোণের বাহুদ্বয়কে বিপরীতভাবে বর্ধিত করে। অর্থাৎ এই বাহুটিকে বিপরীতভাবে এখানে বর্ধিত করলাম, আবার এই বাহুটিকে বিপরীতভাবে আমি এখানে বর্ধিত করলাম। বর্ধিত করার ফলে তার বিপরীত পার্শ্বে যে আমার কোণটা উৎপন্ন হলো, এই কোণটি আমার এই কোণের সাপেক্ষে আমাদের কি বলে? বিপ্রতীপ কোণ বলে। এখানে মজার আরেকটি ঘটনা যেটা একই সাথে ঘটে, সেটা হচ্ছে আমাদের এই পাশেও একটি কোণ, অপর পাশেও যদি খেয়াল করি, সেদিকেও আমাদের ওই দুটো কোণ উৎপন্ন হয়। এই একটা কোণ, এই একটা কোণ। মজার ব্যাপার হচ্ছে এই কোণটার বিপ্রতীপ কোণ হবে এটা, অর্থাৎ এটার বিপ্রতীপ কোণ, অথবা এর বিপ্রতীপ কোণ হচ্ছে এটা। অর্থাৎ মজার ব্যাপার হচ্ছে এই কোণ দুটিও পরস্পর সমান। এই কোণ দুটিও কি পরস্পর সমান? অর্থাৎ আমরা যদি কথাটাকে এভাবে বলি যে দুটি সরলরেখাকে যদি এভাবে পরস্পরকে যদি সেট করে, তাহলে আমাদের মোট চারটি, মানে এখানে লক্ষ্য করে দেখেন চারটি কোণ উৎপন্ন হয়। এর মাঝে আমাদেরকে বিপ্রতীপ কোণ হচ্ছে 2, 4 এবং 1, 3। অর্থাৎ 1 এর সাপেক্ষে 3 হচ্ছে বিপ্রতীপ কোণ, 2 এর সাপেক্ষে 4 হচ্ছে আমাদের বিপ্রতীপ কোণ। ওকে, এবং আমাদের মনে রাখতে হবে বিপ্রতীপ কোণদ্বয় পরস্পর সমান। এই কথাটা সবসময় মাথায় রাখতে হবে, কারণ আমাদের বিভিন্ন প্রমাণে এই আইডিয়াটা দরকার হবে। ওকে, তো যা হোক, আমি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করব যে মানে আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এতটুকু আলোচনা বুঝতে পেরেছেন কিনা? দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ খুব দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমি এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনাটুকু বুঝতে পেরেছেন কিনা? খুব দ্রুত একটু কমেন্টে জানান। শারমিন জাহান, লাবণী, কাইসার হামিদ, মোহাম্মদ রিয়াজ, কাজী রাফসান, বাদল, ইসমাইল হোসেন, ওকে, শরতের শিউলি, ওকে, নাজিয়া ইয়াসমিন, থ্যাংক ইউ, আয়শা আক্তার, অন্তরা, থ্যাংক ইউ, ওকে, আনিসুর রহমান, ওকে, থ্যাংক ইউ। এখানে ইকবাল হোসেন ভাই বলেছেন সন্নিহিত কোণটা একটু কম বুঝেছি। সন্নিহিত কোণের বিষয়টা আমি একটু ক্লিয়ার করি, আমাদের তাড়াহুড়ার কিছু নেই। যে সন্নিহিত কোণের শর্তটা কি? শর্তটা হচ্ছে যে দেখেন, এখানে সন্নিহিত কোণের শর্ত হচ্ছে, দেখেন এই যে কোণটা, এটাকে যদি আমি ধরেন একটু, এটাকে মাঝখানে ধরেন কোনোভাবে এটাকে আমি আলাদা করে ফেলি, তাহলে দেখুন তো, আলাদা করে ফেললে ধরেন এইটা দুটো বানালাম। আমি যদি দুটো বানাই, দেখেন তো, একটু ভালো করে খেয়াল করে দেখেন, খেয়াল করে দেখেন, আমরা এই বাহুটিকে যদি আমরা এখানে নেই, একটু জাজমেন্ট আমি একটু ভালোভাবে এঁকে নিচ্ছি, তাহলে আপনাদের আইডিয়াটা বুঝতে সুবিধা হবে। ওকে, ধরেন এই যে একটা আইডিয়া নিলাম, আবার এর উপর আমি, ওকে,
আমি এর উপর অন্য কালারের একটা আইডিয়া নিতে চাচ্ছি। সরি, ওকে, আমরা ধরে নিচ্ছি এটা হুবহু একই রয়েছে। একটু খেয়াল করেন, আমাদের সন্নিহিত কোণটা হচ্ছে, ধরুন এখানে আমাদেরকে, আমি বলছি যে এটার একটা বাহু, খেয়াল করে দেখেন, আমি এখানে যদি এর উপর নির্ভর করে, ওকে খেয়াল করে দেখেন এবার, এখন যদি আমি বলছি কি যে সন্নিহিত কোণটা হচ্ছে এরকম দুটি কোণ, যে দুটি কোণের কোণ পাশাপাশি অবস্থান করবে, যে দুটি কোণ কি করবে, পাশাপাশি অবস্থান করবে, এবং তাদের একটি কমন বাহু থাকবে। কমন বাহু কি, এই এই যে এই বাহুটা আমাদের কমন, যেটা হচ্ছে এই কোণ তৈরিতেও আমাদের এই বাহুটা লাগবে, আবার এই কোণ তৈরিতেও আমাদের এই বাহুটা লাগবে। তার মানে কি, যখন এই কোণের এবং এই কোণের দুটোরই একটা বাহু, তখন এই বাহুটাকে আমরা বলবো কি, কমন বাহু। এই বাহুটাকে আমরা কি বলবো, কমন বাহু। এবং এই যে কোণটা এসে যে বিন্দুতে মিলিত হয়েছে, এখানে এটিকে আমরা যে শীর্ষবিন্দু হিসেবে চিনি, এবং এই যে বাহু এবং এই বাহু ঠিক এই শীর্ষবিন্দুতেই মিলিত হয়েছে। অর্থাৎ এবার যদি এই দুটি কোণের শীর্ষবিন্দু যদি একই হয়, দুটি কোণের শীর্ষবিন্দু যদি আমার কি হয়, একই হয়, তাহলে আমাদের ধরে নিতে হবে এই কোণ দুটিকে আমাদের, এই কোণ দুটি হচ্ছে আমাদের সন্নিহিত কোণ। আর মনে রাখবেন, সন্নিহিত কোণের ক্ষেত্রে তো যা হোক, এটি হচ্ছে আমাদের কি, সন্নিহিত কোণ। আমি যদি এবার আপনাদের এই বিষয়টা ধরেন, এটা আর এটাকে, সরি, ধরেন দুটোকে যদি একসাথে আলাদা করা যায় তাহলে ভালো হয়। ওকে, যাই হোক, আমি একটা করে আলাদা করতেছি। দেখেন, একে যদি আলাদা করি, আপনার কিন্তু এখন বুঝতে, দেখেন এই যে আমি যদি আলাদা করি, তাহলে কিন্তু এই কোণটাকে আমি আলাদা করলাম, অর্থাৎ এই যে এখানকার কোণটাকে আমি আলাদা করলাম। খেয়াল করে দেখেন, আমি যদি এবার এই জায়গায়, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি যদি এটাকেও আলাদা করে ফেলি, তাহলে আপনি বিষয়টা আরও ভালো করে বুঝবেন, আরও ভালো করে বুঝবেন। খেয়াল করেন, তার মানে দেখেন, এই যে দুটো কোণ, এই একটা কোণ, এই একটা কোণ, এরা কখন সন্নিহিত কোণ ছিল, যখন একসাথে ছিল। যে এখন তো এটার বাহু আর এটার বাহু আলাদা হয়ে গেল, কিন্তু আগে কি ছিল, এই বাহুটা আর এই বাহুটা একই ছিল, এবং এই যে বিন্দুটা, এই বিন্দু আর এই বিন্দুটা কি ছিল, একই ছিল। ওকে, এখন বুঝতে পেরেছেন কিনা? ওকে, প্লিজ খুব দ্রুত একটু কমেন্ট করেন। সম্ভবত কমেন্টটা কে করেছিলেন, খুব দ্রুত একটু কমেন্টে জানান যে এখন বুঝতে পেরেছেন কিনা। প্লিজ একটু দ্রুত কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা। আপনাদের কিন্তু খুব দ্রুত কমেন্ট করতে হবে, কারণ আমার অনেক আলোচনা বাকি রয়েছে। হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার বুঝতে হবে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা নতুন আরও একটি আইডিয়াতে যাচ্ছি, অর্থাৎ আমরা আলোচনা প্রায় শেষের দিকে চলে আসছি। এবার আমরা দুটো আইডিয়া নিয়ে কথা বলবো, একটা হচ্ছে পূরক কোণ, আর একটা হচ্ছে আমাদের সম্পূরক কোণ। এখন পূরক কোণ সম্পূরক কোণ আইডিয়াতে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে, ধরেন আমি এক নম্বরে একটা চিত্র আঁকি, এই চিত্রে, ওকে, হ্যাঁ, এখানে যদি ধরেন, আমরা এখানে বলেছিলাম কি, এই কোণের মান হচ্ছে আমার কত, 90, এই কোণের মান হচ্ছে 90। এখন যদি আমি এটাকে একটু আলাদা করে নেই, ধরে নেন যে এখানে শুধু আমি এই 90 ডিগ্রিটাকে যদি আঁকি, আমি যদি সরাসরি এই 90 ডিগ্রিটাকে শুধু আঁকি, একটু হচ্ছে বাঁকা হয়েছে, আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে প্রযুক্তির ক্লাসগুলিতে একটু অভ্যস্ত হতে সময় লাগবে। ওকে, ধরে নেন যে আমি এটাকে আলাদা করে নিলাম। ওকে, এটাকে আমি জাস্ট 90 ডিগ্রি কোণটাকে এভাবে আলাদা করে নিলাম। এখন আমাদের কথা হচ্ছে, এটা হচ্ছে একাই 90 ডিগ্রি, কিন্তু এমন যদি হয় যে দুটি কোণ আমি আঁকলাম, এই দুটি কোণের সমষ্টি, ধরেন এই যে দুটি সন্নিহিত কোণ আমি আঁকলাম, ওকে, এই দুটি সন্নিহিত কোণের সমষ্টি, দেখেন এখানে একটি কোণ উৎপন্ন হয়েছে,
আমাদের এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই দুটো কোণের সমষ্টি কত হবে? আমি ধরে নিচ্ছি এটি হচ্ছে আর আসলে পার্থক্যটা কতটুকু হলো আমি বুঝতেছি না, ঠিক আছে কিনা, ধরে নিচ্ছি, হ্যাঁ, এটি 55 ডিগ্রি, এটি হচ্ছে 35 ডিগ্রি। তার মানে এই দুটি কোণকে যদি আমরা যোগ করি, 35 এবং 55 ডিগ্রি, একে যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 10, 8, 9, অর্থাৎ 90 ডিগ্রি হচ্ছে। এখন আমাদের সম্পূরক কোণ জিনিসটা কি? পূরক কোণ হচ্ছে যে এরকম এই একটা কোণ, এই একটা কোণ, দুটি কোণের সমষ্টি যদি, আমি আবারও বলছি, দুটি কোণের সমষ্টি যদি আমাদের 90 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি যদি আমাদের কি হয়? যদি 90 ডিগ্রি হয়, তাহলে মনে রাখবেন, আমি আবারও বলছি, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, অর্থাৎ এক সমকোণ হয়। ভাষাগুলি এগুলি সবসময় আপনাকে দেখা যাচ্ছে যে যে মানে সিনোনিমটা ইউজ করা হোক সেটি আপনি সবসময় সতর্ক থাকবেন। 90 ডিগ্রি বলুক অথবা এক সমকোণ হোক, যে দুটি কোণের সমষ্টি যখন আমার এক সমকোণ হবে, তখন দেখেন একটার সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এই 2 নম্বর কোণটা হচ্ছে কি? এই 1 নম্বর কোণের সাপেক্ষে 2 নম্বর কোণটা হচ্ছে আমার কি? পূরক কোণ। অর্থাৎ 1 নম্বর কোণের পূরক কোণ হচ্ছে 2 নম্বর কোণ। অথবা আমি বলতে পারি 2 নম্বর কোণের পূরক কোণ হচ্ছে 1 নম্বর কোণ। ওকে? আমি আবারও বলছি যে আমরা এখন যে আলোচনা করতেছি, যে বিশেষ করে কয়েকটা টপিক, সন্নিহিত কোণ, তারপর দেখা যাচ্ছে আমরা এখানে পূরক কোণ নিয়ে কথা বলতেছি, একটু আগে আমরা বিপ্রতীপ কোণ নিয়ে কথা বলেছি, তারপর এখন পূরক কোণ নিয়ে কথা বলছি, তারপর একটু পরে আমরা সম্পূরক কোণ নিয়ে কথা বলবো। এই প্রত্যেকটা কোণই দুইটা কোণের সাপেক্ষে নামকরণ হয়। যেমন আপনি খেয়াল করে দেখেন, এটা হচ্ছে করিম, এটা হচ্ছে সালাম। এখন দুজনেই পরীক্ষা দেখেন, যদি একটা খেলায় অংশগ্রহণ করে, তাহলে দেখেন এখানে করিম যদি একা একা খেলে, তাহলে কিন্তু একে আপনি কি প্রতিযোগী বলবেন না। কিন্তু যদি ধরেন এও এ এর বিরুদ্ধে খেলবে, তার মানে এ এর প্রতিযোগী হবে। তার মানে প্রতিযোগীর নামটাই হচ্ছে যে দুজনের সাপেক্ষে অথবা দুইয়ের বেশি সাপেক্ষে। ওকে, আপনি যদি আমি যদি বলি প্রতিবেশী শব্দটা, এই প্রতিবেশী শব্দটাও কিন্তু এই দুইয়ের সাপেক্ষেই হবে। তবে প্রতিবেশীটা দুইয়ের বেশি সাপেক্ষে হতে পারে, কিন্তু এই নামটার অস্তিত্বই হচ্ছে একের মাঝে না, অন্তত দুই অথবা তার বেশির মাঝে। এখন এখানে সন্নিহিত কোণ বলেন, বিপ্রতীপ কোণ বলেন, পূরক কোণ বলেন, সম্পূরক কোণ বলেন, সবগুলি দুইয়ের সাথে সম্পৃক্ত, অর্থাৎ একটা কোণের সাপেক্ষে আরেকটা নামকরণ হবে। তার মানে এই জায়গায় আমি যদি বলি 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত, আমি যদি প্রশ্ন এভাবে করি যে পূরক কোণ কত, তার মানে উত্তর হবে কত? 45 ডিগ্রি। কারণ আমার টোটাল দুটোর যোগফল হচ্ছে 90, 55 যদি আমি বাদ দিই তাহলে আমার থাকবে কত? 35 ডিগ্রি। তার মানে কি, যদি আমি বলতাম যে তাহলে 35 ডিগ্রি কোণের পূরক কোণ কত, তাহলে উত্তর হতো কত? 55 ডিগ্রি। কথাটা ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন কিনা একটু আমাকে দ্রুত একটু কমেন্টে জানান যে বুঝতে পেরেছেন কিনা। আমাদের হাতে খুবই কম সময়, আমরা ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। আমাকে একটু দ্রুত কমেন্ট করে আমাকে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আর আমি একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন তাহলে তারা অন্তত লাইভ ক্লাসটি একটু দয়া করে শেয়ার করে নেবেন। কারণ হচ্ছে আপনারা যদি শেয়ার করেন তাহলে আমি আমার লাইভ ক্লাসে আরও বেশি উৎসাহিত হব, এবং দেখা যাচ্ছে যে নিয়মিতভাবে হয়তো আমি আপনাদের আরও বেটার সাপোর্ট দেওয়ার সুযোগ পাবো। ওকে, একটু দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, ইকবাল মাহমুদ ভাই, আহমদ শিথিল ভাই, তৌসিফ হাসান ভাই, কে এম হুসেন ভাই, আকলিমা আক্তার, মুক্তা আপু, ওকে, থ্যাংক ইউ। তো ঠিক আছে, তাহলে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমাদের কাজ হচ্ছে একটু সামনে আগাবো। আমাদের এই আইডিয়ার সাথে দুটো বিষয় জড়িত। ওকে, সেটি হচ্ছে পূরক এবং সম্পূরক। এখন পূরক কোণটা হচ্ছে যেটা দুটোর যোগফল হচ্ছে কত? আমার 90 ডিগ্রি। কত হবে?
90 ডিগ্রি। ওকে, আমার 1 নম্বর কোণ এবং 2 নম্বর কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। এটা হচ্ছে আমার কি? পূরক কোণ। আর সম্পূরক কোণটা হচ্ছে যে দুটি কোণের সমষ্টি যদি ধরেন আমি এখানে একটা কোণ দুটো কোণ নিলাম, দুটো সমকোণ হতে পারে, সমস্যা নেই। অর্থাৎ আমি এভাবে আঁকতে পারি অথবা দেখা যাচ্ছে আমি এভাবে আঁকতে পারি। আপনারা কিন্তু জানেন যে অবস্থানের ভিত্তিতে আমরা এদেরকে বলেছিলাম সন্নিহিত কোণ। এদেরকে কি বলেছিলাম? সন্নিহিত। কিন্তু মানের যোগফলের ভিত্তিতে আমাদের যদি এই দুটো সন্নিহিত কোণের সমষ্টি, ভালো করে বোঝার চেষ্টা করেন, দুটি সন্নিহিত কোণের সমষ্টির যোগফল যদি আমাদের 180 হয়, কত হয়? আমাদের 180 ডিগ্রি হয়, তখন একে আমরা বলবো সম্পূরক কোণ। একে আমরা কি বলবো? সম্পূরক কোণ বলবো। ওকে, তাহলে আমরা দেখলাম যে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয় তাহলে একটা আরেকটার কি? পূরক কোণ। আর যদি 180 ডিগ্রি হয় তাহলে সেটা সম্পূরক কোণ হবে। এটা যে কোনোভাবেই হোক না কেন, এভাবে থাক ওভাবে থাক, তবে এরা দুটো সন্নিহিত কোণ। দেখুন এরা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দুটোই সন্নিহিত কোণ। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটোর যোগফল যদি আমার কি হয়? 180 ডিগ্রি হয়, তাহলে আমরা একে বলবো কি? সম্পূরক কোণ। তাহলে বিষয়টাকে আমরা একটু সামারাইজ যদি করি যে পূরক কোণ এটি হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সম্পূরক কোণ এটি হচ্ছে আমাদের এদের যোগফল। আমি আবারও বলছি, এদের যোগফল হচ্ছে কি? দুটি যোগফল হবে 180 ডিগ্রি। তার মানে এটা মনে রাখবেন, পূরক মানে ছোট, তার মানে এটার মানও ছোট। সম্পূরক মানে বড়, এর মানটাও বড়। ওকে, সম্পূরক মানে কি? বড়, এর মানটাও বড়। আপনারা আপনাদের মতো মনে রাখবেন, তবে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। ওকে, তাহলে পূরক এটিও ছোট, মানও ছোট, সম্পূরক শব্দটাও বড়। দেখেন এর তুলনায় একটা শব্দ বড়, তার মানে এখানেও কি? এর মানটাও একটু বড়। ওকে, এখন দেখেন আমাদের যদি এটার মান ধরেন এখানে যদি 90 হয় তাহলে এটাও 90 হবে। আমি যদি বলি 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? এর সম্পূরক কোণ কত? 90 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? তাহলে উত্তর হবে 90 ডিগ্রি। কারণ আমাদের টোটাল এই দুটোর যোগফল হচ্ছে 180 ডিগ্রি, রাইট? তাহলে এখানে 90 দেওয়া আছে, তাহলে 180 থেকে 90 বাদ দিলে থাকে 90। ধরেন এটিকে আমি 50 ডিগ্রি বললাম, এখানে 130 ডিগ্রি বললাম। ওকে, তাহলে আমি যদি বলি 130 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? 130 ডিগ্রি এর সম্পূরক কোণ কত? তাহলে কি হবে? আমার এই টোটালটা হচ্ছে 180, তাহলে 180 থেকে যদি আমি 130 বাদ দেই তাহলে আমার কত হবে? 50। অর্থাৎ 130 ডিগ্রি এর সম্পূরক কোণ হচ্ছে 50 ডিগ্রি। ওকে, আমরা এবার একটু কিছু আমরা একটু বিগত সালে প্রশ্ন দেখি, তাহলে আইডিয়াটা ক্লিয়ার হবে যে কিভাবে প্রশ্নগুলি এসে থাকে আপনাদের। এখানে ওকে, না, এখন দেখতে পাবেন। ওকে, দেখেন এখানে খুব ইন্টেলেকচুয়াল একটা প্রশ্ন রয়েছে। প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন, এই প্রশ্নের উত্তরটা দেখে আপনারা দিতে পারেন কিনা, একটু আপনাদের কাছে অপেক্ষায় থাকি। ওকে, আমি আর খুব বেশি সময় নেব না, শুধু এই প্রশ্নটা একটু যদি দেখিয়ে দিতেন। এই প্রশ্নের উত্তরটা বলেন তো, দুটি কোণের একই শীর্ষবিন্দু থাকলে ওই কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান করে, ওই কোণ দুটিকে বলা হবে কি? বলা হবে? ওকে, নিগার সুলতানা, সুমাইয়া সুইটি, লাবণ্য, আকলিমা, কাজী রাফসান, আসমাউল হুসনা, ওকে, ইব্রাহিম আলী। ওকে, সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে একইভাবে দেখেন দুটি কোণের একটি সাধারণ বাহু যদি থাকে, দুটি কোণের যদি একটি সাধারণ বাহু থাকে, যেটি নিয়ে আমি কথা বলেছি, এবং কোণ দুটি যদি সাধারণ বাহুর বিপরীত দিকে অবস্থান হয় তাহলে কোণ দুটিকে কি বলা হবে? আমাদের সন্নিহিত কোণ বলা হবে। ওকে, তাহলে আমরা এখানে মোটামুটিভাবে যে উত্তরগুলি দেখলাম, প্রশ্নগুলি, এগুলি এই টাইপের প্রশ্ন আসলে আমরা পারবো। ওকে, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা 17তম বিসিএসে আসছিল, এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন। প্রশ্নটা নিয়ে একটু আলোচনার দরকার আছে যে এ বি ও সি ডি সরলরেখায় ও বিন্দুতে ছেদ করলে, ধরেন এ আর বি এটার কথা বলছে,
এবং সি ডি অর্থাৎ এটার কথা বলছে, ওকে, এটির কথা বলছে। এখন এরা যদি ও বিন্দুতে অর্থাৎ এই ও বিন্দুতে যদি সেট করলে নিম্নের কোন গাণিতিক বাক্যটি সঠিক হবে। এখন ক নাম্বারটা যদি আমরা দেখি যে এ ও ডি অর্থাৎ এটি, আপনারা তো এটা জানেন যে এটি মূলত হচ্ছে পরস্পর কি বিপ্রতীপ কোণ, পরস্পর কি বিপ্রতীপ কোণ, যেহেতু দুটো পরস্পরকে সেট করছে এই দুটো সরলরেখা, তার মানে এটা হচ্ছে কি বিপ্রতীপ কোণ। তাহলে এ ও ডি এটা বিপ্রতীপ কোণ হচ্ছে কি সি ও বি অথবা বি ও সি, তার মানে এটি সমান হবে, এটা আমরা আগেই জানি, এ ও ডি সমান বি ও সি, কারণ এটার বিপ্রতীপ কোণ হচ্ছে কি, এটার বিপ্রতীপ কোণ হচ্ছে এটা, তার মানে এরা পরস্পর সমান হবে। এখন বাকি যেগুলি বলা হচ্ছে এ ও ডি এটা, এবং এখানে বলা হচ্ছে বি ও ডি, আমরা কিন্তু এটা জানি না যে এটার এটা সমান হবে কিনা, এটা নিশ্চিত না, তবে এটার বিপ্রতীপ কোণ দ্বয় পরস্পর সমান এটা নিশ্চিত, তার মানে এখানে এ ও সি এবং বি ও ডি হলেও এটা পরস্পর সমান হতো, তার মানে উত্তর হচ্ছে কত, ক। ওকে, তাহলে দেখেন এখানে একটা প্রশ্ন আছে 37 ডিগ্রি কোণের বিপ্রতীপ কোণ কত, এটা পাবেন 37 বিপ্রতীপ কোণ দ্বয় কি পরস্পর কি হবে, সমান হবে, যদি সমান হয় তাহলে এটা 37 ডিগ্রি হলে তাহলে বিপ্রতীপ কোণটাও তাহলে 37 ডিগ্রি হতে বাধ্য। ওকে, তারপর 19 নম্বর বলছে দুটি সরলরেখা যদি পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটির বিপরীত কোণকে অপরটি কি বলা হয়। দুটি সরলরেখা পরস্পর যদি ছেদ করে তাহলে চারটি কোণ উৎপন্ন হয়, আমি একটু আগেও বলেছি 1 2 3 4, এবং এই তাদের একটির বিপরীত কোণকে, এটার বিপরীত কোণকে এটা কি বলা হয়, আমাদের বিপ্রতীপ কোণ বলা হয়। ওকে, তারপর এই টাইপের প্রশ্নগুলি একটু বই থেকে আপনারা দেখবেন, এই যে দেখেন প্রশ্ন আসছে 60 ডিগ্রি কোণের পুরো কোণ কত, তার মানে পুরো কোণ হচ্ছে 90 থেকে যদি 60 চলে যায় তাহলে আমাদের উত্তর কত হবে, 30 হবে। তারপর দেখেন এ কোণ যদি 50 ডিগ্রি হয় এর পুরো কোণ কত, তার মানে কি 90 থেকে 50 বাদ দিলে আমাদের থাকে কত, 40 ডিগ্রি, তার মানে উত্তর হচ্ছে কত, 40। একইভাবে আপনি এগুলি পারবেন 90, দেখেন এখানে একটা খুব চমৎকার প্রশ্ন করছে যে 90 ডিগ্রি কোণের পুরো কোণ কত, আমাদের যদি টোটাল কোণ হয় 90 যোগফল, তাহলে 90 ডিগ্রি থাকলে তাহলে আমাদের আরেকটা কত হবে, 0 ডিগ্রি, কারণ 90 থেকে 90 যদি চলে যায় তাহলে আমাদের থাকে কত, 0। কথাটা ক্লিয়ার, অর্থাৎ আমাদের তাহলে উত্তর হচ্ছে কত, ক। এইভাবে আপনারা এইগুলি একটু বই থেকে একটু সমাধান করে নেবেন, কারণ এত কথা বলার সুযোগ নেই। আমরা এখানে মোটামুটি সবই আলোচনা করেছি, এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা আইডিয়া নিয়ে কথা বলবো, চলুন সেখানে যাওয়া যাক। ওকে, এটি আমাদের আজকের লাস্ট আইডিয়া, আপনারা আর একটু অপেক্ষা করেন, আমরা ক্লাস একদম শেষের দিকে চলে আসছি, একদম লাস্ট আইডিয়ার দিকে চলে আসছে। আমি আবারও একটু রিকোয়েস্ট করব, আপনারা যারা লাইভ ক্লাসটি দেখছেন তারা দয়া করে একটু লাইভ ক্লাসটি শেয়ার করে দেবেন, এবং আপনার বন্ধুবান্ধব যারা রয়েছে যারা গণিতে হতাশাগ্রস্ত এবং যারা বেসিক থেকে গণিত শিখতে চায় তাদেরকে আমন্ত্রণ জানাবেন, যাতে করে আমরা যদি প্রতিদিন একজন করে বন্ধুকে এই লাইভ ক্লাসে যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমাদের সংখ্যাটা কিন্তু আমরা আরও একটা বিশাল পরিবারে রূপান্তর হব। সো আমি বিনীত এবং বিনয়ের সাথে রিকোয়েস্ট করব যে আসুন আমরা এই কাজটিকে, ভালো কাজটিকে চারদিকে ছড়িয়ে দিই। আমি জানি যে আপনারা হয়তো অনেকেই ম্যাথমেটিক্সে ভালো, কিন্তু আমি তাদের জন্য কাজ করতেছি যারা ম্যাথমেটিক্সে অনেক বেশি দুর্বল, তাদের জন্য মূলত আমার কাজ করা, এই কারণে এত ভেঙে ভেঙে কথা বলতেছি। নচেত টোটাল এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনার সময় লাগতো সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট, 10 থেকে 12 মিনিট সময়ের আলোচনা প্রায় 1 ঘন্টা অধিক সময় ধরে করতেছি। এটার উদ্দেশ্যই হচ্ছে আপনারা যারা দুর্বল আছেন তারা যাতে করে মানে বুঝতে পারেন, এবং তাদের যাতে করে যে গণিত ভীতিটা সেটা যাতে দূর হয়। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব যে অনুরূপ কোণটা, আমরা কি দেখব, অনুরূপ কোণ এবং একান্তর কোণ। আমি কিন্তু গত ক্লাসে একটা আইডিয়া নিয়ে কথা বলেছিলাম, আপনারা জানেন। আইডিয়াটা ছিল এরকম যে সমান্তরাল রেখা, এটি নিয়ে আমি কথা বলেছিলাম যে আমি যদি ধরেন এখানে এই একটা রেখা আঁকলাম, এই একটা রেখা আঁকলাম, এটা হচ্ছে সমান্তরাল রেখা। এখন এই সমান্তরাল রেখার মাঝে যদি ধরেন একটা ছেদক আঁকি, ওকে, তাহলে দেখেন এই ছেদকটি মোট কতগুলি কোণ উৎপন্ন করতেছে। ধরেন 1 নাম্বার, 2 3 4 5
6 7 8। দেখুন মোট 8টা কোণ উৎপন্ন করতেছে। আমি আবার বলতেছি, সরি, আমি আবার একটু শুরু থেকে বলতেছি। হয়তো দেখা যাচ্ছে যে স্ক্রিনটা এতক্ষণ দেখা যাচ্ছিল না। ওকে। এখন দেখেন আমি আবার একটু পুনরায় আপনাদের পুরো বিষয়টা আবার দেখাচ্ছি। হ্যাঁ, ধরেন এই একটা, এই একটা, এরা হচ্ছে কি দুটো সমান্তরাল রেখা। এই সমান্তরাল রেখাকে যদি একটা ছেদক দ্বারা আমি ছেদ করি, ধরেন এই একটা ছেদক দ্বারা আমরা কি করলাম, ছেদ করলাম, তাহলে দেখেন মোট কয়টা এখানে কোণ তৈরি হচ্ছে। যেমন এই একটা তৈরি হচ্ছে, এই একটা তৈরি হচ্ছে, এই একটি, এই একটি, তারপর এখানে একটা, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। টোটাল আমাদের দেখা যাচ্ছে যে এই জায়গায় আমাদের টোটাল কি হচ্ছে, সরি, আমাদের এখানে টোটাল 8টা আমাদের কোণ তৈরি হচ্ছে। আমি আবারও বলছি, টোটাল 8টা কোণ তৈরি হচ্ছে। এখন এই যে 8টা কোণ, এই 8টা কোণের মাঝে দেখেন আমরা এবার কিছু জরুরি বিষয় জানব। যেমন যে এই যে সমান্তরাল রেখাটা দেখতে পাচ্ছেন, এই সমান্তরাল রেখার এই যে মাঝখানে আমি যদি এটা একটা কোণ চিন্তা করি, এটা যদি একটা কোণ চিন্তা করি এবং এটি যদি একটা কোণ চিন্তা করি, এই দুটো কোণ একটার আরেকটা বিপরীত পার্শ্বে অবস্থিত। অর্থাৎ কার বিপরীত? এই ছেদকের, এই ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত। একটা বাম পার্শ্বে, আরেকটা হচ্ছে আমার ডান পার্শ্বে। ওকে, তাহলে এই দুটো কোণ আমার কি এই ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থিত। অর্থাৎ এরকম ছেদকের যদি বিপরীত পার্শ্বে যদি এই দুটি কোণকে আমাদের একান্তর কোণ বলে। আমাদের কি বলে? এরা হচ্ছে কি একান্তর কোণ। আমি একান্তর কোণ আমি আবারও বলছি যে একান্তর কোণ হচ্ছে ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করবে। আমি আবারও বলছি, ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করবে। তার মানে এই 4 এবং দেখা যাচ্ছে এখানে 6 যে কোণ দুটো, এই দুটো একান্তর কোণ। একান্তর কোণ দুটি আবার দেখা যাচ্ছে পরস্পর সমান, পরস্পর কি সমান। তাহলে একইভাবে যদি আমি এই কোণটাকে চিন্তা করি, এই কোণটাকে যদি চিন্তা করি, তাহলে এটাও এর বিপরীত পার্শ্বে অবস্থান করতেছে এবং ছেদকের বিপরীত পার্শ্বে অবস্থান করতেছে। তার মানে আমরা একইভাবে এটিও বলতে পারি যে এখানে আমার 3 নম্বর কোণ সমান সমান হচ্ছে 5 নম্বর কোণ। অর্থাৎ এরাও হচ্ছে আমার কি একান্তর কোণ। এরাও হচ্ছে কি, এরাও হচ্ছে কি একান্তর কোণ। তার মানে কি এই কোণটা, এই কোণ একান্তর, এই কোণ, এই কোণ হচ্ছে আমার কি একান্তর কোণ। কথাটা ক্লিয়ার? তাহলে একান্তর কোণকে মনে রাখার আরেকটা সহজ উপায় আছে। সেটা যদি আপনারা খেয়াল করে দেখেন যে এটা বেসিকটা মনে রাখতে পারেন, কিন্তু ডেফিনেশনটা মনে রাখতে পারবেন, কিন্তু একদম পুরোপুরি মনে রাখতে পারবেন না। অর্থাৎ যদি আপনি দেখেন এই বর্ণটা নিশ্চয়ই চিনেছেন, এটা হচ্ছে জেড। কি? জেড। অর্থাৎ এই যে জেটের মতো যদি চিন্তা করেন এটি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে ছেদক। তাহলে এই কোণটা জেটের এই যে দুই হাঁটু ভাঙার মাঝের যে কোণ দুটো, এই কোণ দুটো হচ্ছে মূলত একান্তর কোণ। এই কোণ দুটো মূলত কি একান্তর কোণ। এটা জাস্ট মনে রাখবেন, এই জেড সাইনটা দিয়ে শুধু মনে রাখবেন বিপরীত, যে বিপরীত। এটা অন্যভাবে মনে রাখতে পারেন। আমরা যদি দেখি একান্তর, একান্তর শব্দটাকেও যদি ভালো করে খেয়াল করে দেখি, যে আমরা যদি একান্তর শব্দটাও ভালো করে খেয়াল করে দেখি, দেখেন তো এখানে কি হচ্ছে, এক এর সাথে কি আছে, আমাদের অন্তর আছে। কি আছে? অন্তর। অন্তর মানে কি বিয়োগ, বিয়োগ মানেই কি বিপরীত, বিয়োগ মানেই কি বিপরীত। তার মানে একান্তর যেখানে অন্তর আছে সেটা বিপরীত পার্শ্বে হবে, সেটা কি হবে? বিপরীত পার্শ্বে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে যে আমাদের
একান্তর কোণ। এবার খেয়াল করে দেখেন আমাদের অনুরূপ কোণটাকে, অনুরূপ কোণের জন্য আমার মনে হয় যে আমি আরও একটা চিত্র আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, ধরেন ওই একই রকম আমি আরও একটা চিত্র যদি আঁকি, ধরেন এই একটা চিত্র, দুটো সমান্তরাল রেখা। এখানে যদি আমরা দেখি যে একটা ছেদক, ওকে, এই যে একটা ছেদক, এখানে কিন্তু টোটাল 8টা কোণ উৎপন্ন হয়েছে। টোটাল কয়টা? 8টা কোণ উৎপন্ন হয়েছে। এই 8টা কোণের মাঝে খেয়াল করে দেখেন, যদি ছেদক যেটা আছে এই একই পার্শ্বে, যেমন আমি যদি একই পাশে বলতে কি, এই যে ছেদক, এটা কি ছেদক না? এর এর একই পাশে মানে কি, যেমন আমি ডান পাশে দাগাচ্ছি, যদি ডান পাশেই হয়, একটা ভিতরে একটা বাহিরে, এই কোণ দুটোকে আমাদের বলা হয় অনুরূপ কোণ। অনুরূপ কোণ হচ্ছে মূলত একই পাশে থাকবে, একান্তর অন্তর, একান্তর অন্তর মানে বিপরীত পার্শ্বে থাকবে। অনুরূপ মানে কি, একই পাশে থাকবে এবং একটা ভিতরে থাকবে, একটা বাহিরে থাকবে। তার মানে আমাদের এটি আমাদের নাম্বারিংটা যদি করে নিই, তাহলে আমাদের আলোচনার জন্য সুবিধা হবে। অর্থাৎ আমরা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, তারপর আমাদের 3 নাম্বার এবং 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার। ওকে, এবার আমরা যদি এটাকে একটু জুম করি, তাহলে দেখেন যে এই জায়গায় আমাদের এই যে একই পার্শ্বে অবস্থান করবে, ছেদকের একই পার্শ্বে অবস্থান করবে, তবে একটা ট্রিক্স হচ্ছে যে একটা ভিতরে থাকবে, একটা বাহিরে থাকবে। যেমন এখানে আমরা যদি আরো একটা একান্তর, যেমন 2 নম্বরটা চিন্তা করি, 2 নম্বরটা চিন্তা করি, তাহলে 2 আর 6 হবে। দেখেন একটা দুটো সমান্তরাল রেখার ভিতরে আর একটা বাহিরে। যেমন আমি যদি এটাকে চিন্তা করি, তাহলে এই 4 নাম্বার এবং 8 নাম্বার, 4 নম্বর এবং 8 নাম্বার, 4 নম্বর এবং 8 নাম্বার, এরা হচ্ছে কি পরস্পরের কি এক অনুরূপ কোণ। এরা হচ্ছে কি মূলত অনুরূপ কোণ। এখন আপনারা একটু আমাকে দ্রুত একটু কমেন্টে জানাবেন যে 1 নাম্বার কোণ, 1 নাম্বার কোণ সমান যদি আমি 3 নাম্বার কোণ লিখি, তাহলে এই দুটি কোণকে কি কোণ বলা হবে? খুব দ্রুত একটু কমেন্টে জানান। 1 নাম্বার ও কোণ সমান 3 নম্বর কোণ, এই কোণ দুটিকে কি কোণ বলা হবে? দ্রুত একটু কমেন্টে জানান। দ্রুত একটু কমেন্টে জানান যে এই কোণ দুটোকে আমরা কি কোণ বলবো? আপনারা কেউ একান্তর কোণ বলছেন, বিপ্রতীপ কোণ বলছেন, একান্তর, বিপ্রতীপ, বিপ্রতীপ, একান্তর, একান্তর, বিপ্রতীপ। দেখেন যারা বিপ্রতীপ বলছেন তাদেরটা সঠিক আছে, কারণ দেখেন আমি যদি ধরেন এই যে এইটাকে আলাদাভাবে যদি একটু এঁকে দেখাই আপনাদের, এটা কি আপনারা এত দ্রুত ভুলে গেলে তো হবে না। এটা কি, এই যে ধরেন এই রেখাকে আমি ছোট করে আঁকলাম, এটাকে যদি এই পাশে এইটুকু শুধু আঁকা হয়, তাহলে এইটুকু কি হচ্ছে, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। আমি তো এই কোণটা আর এই কোণটার কথা বলছি, রাইট? এই কোণটা এবং এই কোণটার কথা বলছি। তাহলে এই কোণ আর এই কোণের কথা বলছি, তার মানে কি এটা দুটি সরলরেখা। আর দুটি সরলরেখা, তাহলে এই দুটো 1 আর 3 কোণটা কি হবে? আমাদের বিপ্রতীপ কোণ হবে। খুবই সহজ হিসাব, কথাটা ক্লিয়ার? খুবই সহজ হিসাব যে আমাদের এটি কি হবে? বিপ্রতীপ কোণ হবে। কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন আমরা এখানে তাহলে 3টা কোণের উপস্থিতি পাচ্ছি। একটা হচ্ছে অনুরূপ কোণ, আরেকটা হচ্ছে আমাদের একান্তর কোণ, আরেকটা হচ্ছে বিপ্রতীপ কোণ। এবার আপনাদের জন্য ছোট্ট একটা টেস্ট। আপনারা একটু দয়া করে বলবেন যে আমাদের এই জায়গায় যদি আমি প্রশ্ন করি যে সরাসরি আ 3 নম্বর কোণ সমান 5 নম্বর কোণ, এই কোণটাকে কি কোণ বলা হয়? একটু দ্রুত আমাকে কমেন্টে জানান যে 3 নম্বর কোণ সমান যদি 5 নম্বর কোণ, একটু দ্রুত কমেন্টে জানান যে এই কোণটিকে কি কোণ বলা হবে? দ্রুত কমেন্টে জানান।
ওকে, এখানে দেখা যাচ্ছে সিরাজুম মনিরা, শামিমা শেখ, জান্নাতুল ফেরদৌসি, আয়েশা আক্তার, সুকান্ত কুমার, রিদওয়ান সিদ্দিকী, পান্না আক্তার, তৃপ্তি সুলতানা, প্রেরণার ভাস্বর। ওকে, আপনাদের উত্তর সঠিক হয়েছে। ওকে, তাহলে আমাদের এটি হবে কি, আমাদের এই কোণ দুটো হচ্ছে একান্তর কোণ। এখন আসুন আমরা একটু ফাইনালি বোঝার চেষ্টা করি। আপনি অনুরূপ কোণটাকে এভাবে এফ দিয়েও চিন্তা করতে পারেন, যে এফ দিয়েও আপনি চিন্তা করতে পারেন, জাস্ট মনে রাখার জন্য। আপনি জাস্ট বেসিকটা মনে রাখবেন, বাকিটা মনে করবেন যে এই ক্যারেক্টারের হুবহু এরকম দেখতে হবে না, কিন্তু এই ক্যারেক্টারের হবে। কথাটা ক্লিয়ার? যেমন এটাকে যদি আমি কি মনে করি, এই যে এফ, তাই না, এফ মনে করলাম, অর্থাৎ এই ক্যারেক্টার দিয়ে আপনি মনে রাখতে পারেন। শুধু এই এফ দিয়ে মনে রাখবেন যে এটা একটা ভিতরে হবে, একটা বাহিরে হবে এবং একই পার্শ্বে হবে। ব্যাস, আপনি এটা দিয়ে মনে রাখতে পারেন কি অনুরূপ কোণ, এবং জেড দিয়ে মনে রাখতে পারেন কি আপনি একান্তর কোণ। তো আমি এর ক্ষেত্রেও বলছি যে বেসিক ক্যারেক্টারটা শুধু মনে রাখবেন, বাকিটা আপনারা দেখা যাচ্ছে পরে এই ক্যারেক্টারের ভিত্তিতে বাকিগুলি নির্ণয় করবেন। যে এই দেখা যাচ্ছে একান্তরের ক্ষেত্রে কি হবে, ছেদকের একটা এই পাশে একটা এ পাশে, তার মানে কি এটা হতে পারে, এটা হতে পারে, এটা দ্বারা মনে রাখলেন, কিন্তু এটা তো আর জেটের মতো দেখতে না, অথবা জেটকে উল্টায় দিলে এরকম হবে। সো জাস্ট প্রথমটা মনে রেখে বাকিটা ওই ক্যারেক্টারের ভিত্তিতে কাজ করবেন, দেখবেন ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম, এই আলোচনায় বিশেষ করে লাস্টের আলোচনাটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা একটু দ্রুত আমাকে কমেন্টে জানান যে এতটুকু বুঝতে কারো সমস্যা আছে কিনা। আর আপনাদের আরও একটি বিষয় একটু বলি, যে বইতে এই বিষয়গুলি নিয়ে আমাদের ডিটেলস আলোচনা আছে। আপনাদের কাজ হচ্ছে যে এইগুলি ধরে ধরে পড়ে ফেলা। এই অনুরূপ কোণ সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা আছে। আপনারা একান্তর কোণ সম্পর্কে অনেক ডিটেলস আলোচনা আছে, এগুলি পড়ে নেবেন। বিশেষ করে এই বক্সের তথ্যগুলিও কিন্তু ভালো করে পড়বেন, যে আমাদের অনুরূপ কোণ, একান্তর কোণ এবং বিপ্রতীপ কোণ এরা পরস্পর সমান। ওকে, এখন একইভাবে এখানকার প্রশ্নগুলিও একটু দয়া করে দেখে নেবেন, যেহেতু আমার 1 ঘন্টার ক্লাসটা অনেক দেরি হয়ে গেল। এখানেও বেশ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে। সরি, আমার এখানে ফন্ট সেটআপটা ঠিক না থাকায় ফন্টটা বোঝা যাচ্ছে না। ওকে, এখানে বাকি প্রায় 33 থেকে এখানে 42 পর্যন্ত কিছু প্র্যাকটিস আছে। এই প্র্যাকটিসগুলি একটু ভালো করে আপনারা দেখে নেবেন। সো আমি আর আজকের আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। অলরেডি 1 ঘন্টা 30 মিনিটসের কাছাকাছি হয়ে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইভেন আবার নেক্সট ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নেক্সট ক্লাসে অবশ্যই আপনারা উপস্থিত থাকবেন। আর আমাদের নিয়মিতভাবে ইংলিশ এবং ম্যাথ ক্লাসগুলি হচ্ছে। যাদের ম্যাথের সমস্যা আছে তারা নিয়মিতভাবে ম্যাথের ক্লাসগুলি করেন, যাদের ইংলিশের সমস্যা আছে তাদের ইংলিশের ক্লাসগুলি করেন। আর আমাদের ম্যাথের ক্ষেত্রে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার একটা সুযোগ আছে। সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার নিয়ম হচ্ছে যে বইটা ক্রয় করার পর ওখানে একটা কুপন আছে, কুপন পূরণ করে কুপনের উল্টো পাশে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হওয়ার বিস্তারিত নিয়মাবলী দেওয়া আছে। ওটাকে ফলো করলে আপনি সরাসরি সিক্রেট গ্রুপে যুক্ত হতে পারবেন। তো সিক্রেট গ্রুপে যুক্ত হন এবং আমাদের পুরো 2021 সাল জুড়ে সিক্রেট গ্রুপে আপনি সাপোর্ট নেন। অর্থাৎ পুরো আমাদের এক একটা সিক্রেট গ্রুপের 1 বছর মেয়াদি আমরা সাপোর্ট দিব। সো সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আপনারা যদি একবার মানে আজকের মাসটা মিস করা, মানে আজকের দিনটা মিস করা মানে হচ্ছে আগামী 2021 সালের একটা দিন মিস করা। সো দেখা যাচ্ছে দ্রুত বইটি সংগ্রহ করুন এবং আমাদের পরিবারভুক্ত হন। আমাদের সিক্রেট গ্রুপে দেখা যাচ্ছে আমাদের সাথে আরও বেশি প্র্যাকটিস করুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।